বলছি দাদা, আমরা দেখলাম কেঁদুয়া আপনার বেওয়ার ব্রিজ আপনি করলেন, আম্বুজা থেকে কেঁদুয়া থেকে রাস্তাটা করলেন। নিশিন্দ্রার ব্যাপারে আপনি বলেছিলেন যে রাস্তাটা হয়ে যাবে, এটা কবে নাগাদ শুরু হচ্ছে? আগে কিছু মানুষের সহযোগিতা নিয়ে, যারা গাড়ির মালিক তাদের কিছু সহযোগিতা নিয়েছি, কিছু আমাকে অর্থ ব্যয় করতে হয়েছে করে, বিশেষ করে এনটিপিসি ফাঁড়ি থেকে অম্বুজা গেট পর্যন্ত এই রাস্তাটা হয়েছে। কেঁদুয়া রাস্তাটার বেহাল অবস্থা ছিল, সেটা করা হয়েছে। বেওয়া ব্রিজের দুপাশে বেহাল রাস্তা ছিল, সেটাকে করা হয়েছে। তো এগুলো তো সব টেম্পোরারি। এই যে যেমন আজকে বৃষ্টি, এই বৃষ্টিতে আবার বেশ কিছু জায়গায় আবার রাস্তা বসে যাবে, এটা নিয়ম আর কি। আমি যেদিন ফাঁড়ি থেকে যে রাস্তার কাজটা যেদিন শুরু করেছিলাম, সম্ভবত 14ই আগস্ট মাসে 14 তারিখ, তো সেদিনই আমি নিশিন্দ্রার রাস্তাটা পরিদর্শন করেছিলাম। বিশেষ করে ফিডার ক্যানেলের ব্রিজ, মানে নেতাজি ব্রিজ, এখন তো নতুন নামকরণ হয়েছে নেতাজি ব্রিজ, আগে আমরা কেদারনাথ ব্রিজ বলতাম। সেখান থেকে নিশিন্দ্রা গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে দেখেছিলাম ম্যাক্সিমাম রাস্তা খারাপ ছিল। তো আমি কথা দিয়েছিলাম যে আমি কয়েকদিনের মধ্যে সেই রাস্তাটাও রিপেয়ার করব, কারণ ওই রাস্তাটা খুব ভাইটাল রাস্তা এই কারণে যে, যেমন চণ্ডীপুরের স্কুলের ছাত্রছাত্রী, আধুয়া একটা বিশাল বড় গ্রাম, প্রচুর ছাত্রছাত্রী, তাদেরকে ওই রাস্তা দিয়ে যেতে হয়। তাদের কথা চিন্তা ভাবনা করে আমি করেছিলাম, কাজ শুরু হয়ে যেত। তারই মধ্যে আমি জানতে পারলাম যে সেই রাস্তা বহুদিন থেকে তো আমরা বলে আসছি। এখানে জেলা পরিষদকে বিভিন্নভাবে, আমরা শুধু জেলা পরিষদ নয়, পঞ্চায়েত ডিপার্টমেন্ট হোক, আমাদের পথশ্রী, সব জায়গায় আমরা বলেছি যে অন্তত এই রাস্তাটা খুবই ইম্পর্ট্যান্ট রাস্তা ধরা হয়। কিন্তু আমি জানতে পারলাম, হয়তো আমরা ক্রেডিট নেব যে আমাদের জন্য রাস্তা হচ্ছে, অ্যাকচুয়ালি এই রাস্তার টেন্ডার হয়ে গেছে। আজকে টেন্ডার খোলা হয়েছে, L1 হয়ে গেছে ওই রাস্তা। মোটামুটি 1.5 কিলোমিটার প্রিমিক্স হবে, থিকনেস প্রায় 70 mm, মানে বিএম প্রিমিক্সের সঙ্গে বিএম হবে। অন্তত 2-4 বছর রাস্তা কিছু হবে। 5 মিটারই চওড়া ধরা হয়েছে, আর 1 মিটার করে ফুটপাথ হয়েছে, অর্থাৎ 7 মিটার। গ্রামের মুখ পর্যন্ত, গ্রামে ঢোকার যে রাস্তা বেশিরভাগ, সেই পর্যন্ত 1.5 কিলোমিটার হবে প্রিমিক্স। আর গ্রাম থেকে নিশিন্দ্রা হাই স্কুল পর্যন্ত হবে কংক্রিট, মানে পঞ্চায়েত পর্যন্ত। হাই স্কুলের পরে যে পঞ্চায়েত আছে সেই পর্যন্ত কংক্রিট হবে। এবং এটা এই কারণে আমরা বলি মানবিক মুখ্যমন্ত্রী, যে আমরা বহুদিন থেকে বলছি, কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম, ডিপার্টমেন্টের কাছ থেকে জানলাম, যেখানে আমাদের কারো ক্রেডিট না, ক্রেডিট হচ্ছে নিশিন্দ্রা গ্রামের লোক। তারা যেভাবে হোক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিল। একটা ওনার ফোন নাম্বার আছে, যেখানে ওই নাম্বারে সাধারণ মানুষ যোগাযোগ করে বিভিন্ন ইস্যু সমস্যা। তো সেখানে সেই গ্রাম থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, ডিপার্টমেন্ট থেকেই জানলাম। এবং সেই রাস্তাটা মুখ্যমন্ত্রী গ্রামের মানুষের কথা মতোই রাস্তাটা ধরেছে, তারা ছবি টবি করে পাঠিয়েছিল। বেহাল অবস্থা রাস্তা, সমস্ত কিছু দেখে ওই রাস্তাটা ধরা হয়েছে। এটা এক নম্বর। তার জন্য
কারণ এক সপ্তাহের মধ্যে তো ওয়ার্ক অর্ডার হয়ে যাবে, আশা করি সামনে মাসে কাজ শুরু হয়ে যাবে। তো এখন রিপেয়ার করে তো টাকা নষ্ট করে তো লাভ নেই। এটা যেমন একটা বিষয়। তৃতীয় বিষয় নিয়ে আমি বলতে চাইছি যে যতগুলো ফারাক্কা এলাকায় কবরস্থান ছিল, ফারাক্কা এলাকায় যতগুলো কবরস্থান ছিল, ম্যাক্সিমাম কবরস্থান বাউন্ডারি ওয়াল আমার সময় হয়েছিল। পরে আর বাউন্ডারি ওয়ালের কাজ, কবরস্থানের কাজ অন্যান্য ব্লকে হলেও, অন্য এলাকায় হলেও আমাদের এলাকায় হয়নি। ফারাক্কা ব্লকে হয়নি? হ্যাঁ, ফারাক্কা ব্লকে হয়নি। তো সেটা আমি বহুদিন ধরে পঞ্চায়েত সমিতিকে বলছি। এর আগে যখন পঞ্চায়েত সমিতি ছিল তাদেরকেও বলেছি, এখন যারা বর্তমান আছে এদেরকেও বলেছি যে অন্তত প্রত্যেকটা কবরস্থানে কমিটি আছে, কবরস্থান কমিটি হয়, তারা একটা রেগুলেশন করবে। সেখানে জমিটা খাস জমি আছে না রেকর্ড জমি আছে, দাগ নম্বর, খতিয়ান নম্বর মোজা দিয়ে সেগুলো রেগুলেশন আকারে যদি পাঠানো হয়, পেপারে যদি ঠিক করে পাঠানো হয়, তো স্যাংশন দিতে অসুবিধা নেই। সেটা তারা করেছে। আমাদের মেম্বাররা, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা, তারা খেটে খুঁটে সমস্ত পেপার তথ্য জোগাড় করে দিয়ে এটা, এই জন্য একটা ভালো খবর ফারাক্কার কাছে যে বর্তমান 22টা গ্রেভিয়ার অর্থাৎ কবরস্থান ঘেরার কাজ স্যাংশন হয়ে গেছে। স্যাংশন হয়েছে, এবার টেন্ডার হবে। টেন্ডারের নিয়ম হলো, একটা হয় জেলা পরিষদ থেকে হয়, আর না হলে পঞ্চায়েত সমিতি থেকে। তো আমরা চাইব যেটা বিডিওর হেডেই যদি হয়, পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয়, তাহলে ভালো হবে। তো এই কাজটাও শুরু হলে বহু জায়গায় আমরা যেতাম। যেমন এই যে 22টা, আমি সমস্ত নাম বললে অনেক টাইম লাগবে, পেপারটা করে এই কে নিয়ে গেল আপনার পিছনেই আছে। হ্যাঁ, এখানে টোটাল 22টা কবরস্থান বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হবে। তার মধ্যে যেমন মমরেজপুর, যেমন রানীপুর, বাহাদুরপুর, যেমন ভৈরবডাঙ্গা, গোহালবাড়ি, এখানে যেমন আমাদের তুলসীপুকুর, আর এর মধ্যে গোহালবাড়ির মধ্যে একটা কবরস্থান আছে, ওটাকে তুলসীপুকুরই বলে। মানে টোটাল 22টা। হ্যাঁ, এই জিগরি, গৌরবপুর, খোসালপুর, আমতলা, শঙ্করপুর, বারসুজাপুর, এরকম টোটাল 22টা। মহাদেবনগর আছে, উত্তর কারবলা আছে। তো এইভাবে 22টা কবরস্থানের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং আমরা খুশি যে আমাদের সরকারের যে প্রচেষ্টা, কাজ করার যে একটা আন্তরিকতা, আমরা সেটা লক্ষ্য করি। প্রায় প্রতি মুহূর্তে আমরা সেটা দেখতে পাই। তো আজকে এটা একটা যেমন একটা বিষয় আছে। দ্বিতীয় বিষয়, বর্তমান আরজি কর হাসপাতালে যে একটা ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বেশি কথা বলবো না। আমি শুধু এইটুকু বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার যারা পদত্যাগের দাবি করছে, আমি জানি না কিসের ভিত্তিতে পদত্যাগ চাইছে। আজকেও দেখলাম বিজেপি গোটা রাজ্য জুড়ে প্রতিটা থানায় নাকি বিক্ষোভ করছে, পদত্যাগ, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। যদি তাই হয় তো আমি জানি যে মুখ্যমন্ত্রী যেদিন ঘটনা ঘটেছে, উনি যখন জানতে পারলেন, উনি
ঝাড়গ্রামে। সেখান থেকেই তিনি পরিবারের তার বাবা মার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। পরে উনি তার বাড়ি গেছেন, ওই পরিবারে বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন। উনি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন এবং উনি পরিষ্কারভাবে বলেছেন যে যেই দোষী হোক না কেন তাকে কঠোর শাস্তি দিতে হবে, এমনকি ফাঁসির দাবি পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রী। এবং উনি কদিন আগে, এই গত দুদিন আগে প্রাইম মিনিস্টারকে একটা চিঠি করেছেন, যেখানে উনি, কারণ এটা তো রাজ্য সরকার পারবে না, কোনো আইন সংশোধন করলে সেটা কেন্দ্রীয় সরকার পারে। তো প্রধানমন্ত্রীর কাছে উনি রিকোয়েস্ট করেছেন, আবেদন করেছেন যে এই ধরনের ধর্ষণকারী বা যারা খুনি তাদের বিরুদ্ধে, কারণ এক একটা কেস আপনারা জানেন যে কেসের জাজমেন্ট হতে গিয়ে প্রচুর সময় নেই, এটা সবাই জানে, সারা বাংলার মানুষ জানে যে প্রচুর সময় নেই জাজমেন্ট হতে একটা কেসে। যেমন আমরা 80 দশকে যখন সিপিএমের সঙ্গে লড়াই করেছি, 80 দশকের কথা বলছি, এখনো 3-4টা কেস পেন্ডিং আছে। আমি আসামি, সেই কেসের আমি আসামি, এখনো পেন্ডিং আছে, কোনো কোর্ট এখনো সিদ্ধান্ত নিতে পারে। তো এইরকম ঘটনা আমরা দেখছি, এক একটা কেস 30 বছর 40 বছর লেগে যায়। তো উনি চেয়েছেন যে এটা দ্রুত গতিতে, যাতে করে সেই দোষী ব্যক্তির যাতে পানিশমেন্ট হয়। কে করবে পানিশমেন্ট? আদালতকে দিতে হবে। পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী তো পানিশমেন্ট দিতে পারবেন না, ওটা তো ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি সময় চেয়েছিলেন, আমাকে কিছু সময় দেওয়া হোক, আমার রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ, তারা ভারতবর্ষের মধ্যে বাংলার পুলিশের একটা সুনাম আছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু, সব মানুষ তো একরকম হয় না, সেরকম একটা পুলিশ অফিসারদের মধ্যেও কিছু গাফিলতি থাকে। তার জন্য কি মুখ্যমন্ত্রী দায়ী হয়ে গেলে? উনি তো পরিষ্কারভাবে বলেছেন যে আমাকে সময় দেওয়া হোক, তারই মধ্যে সমস্ত যারা আন্দোলনকারী, সে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, সব দিক থেকে যখন দাবি করলো যে সিবিআইকে তদন্তভার দেওয়া, আরজিকরের ঘটনা সমস্ত দায়িত্বভারটা সিবিআইকে দেওয়া হয়, এক কথায় বলেছেন যে কোনো আপত্তি নেই। এখন ধরুন সিবিআই আজকে প্রায় 10 দিন হয়ে গেল, সিবিআই 10 দিন হয়ে গেল। আজকে যদি সিবিআইয়ের ব্যাপারে যদি রাজ্য সরকার আপত্তি করত, তো সেখানে এটা নিয়ে আবার জল ঘোলা হতো, ক্রিটিসাইজ হতো। তো আমি বলতে চাই যে সিবিআইকে তো দায়িত্বভার দেওয়া হয়েছে, এবার তো সিবিআইয়ের কাছে আপনারা যান। আমি বলবো যে নিশ্চয়ই আপনাদের এই আন্দোলন করাও দরকার ছিল। এই ধরনের মানুষ যে রাস্তায় নেমেছে, এটা প্রয়োজন ছিল এই কারণে যে ফিউচারে মানে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ যদি ঘটায়, তাকে 100 বার ভাবতে হবে। এই ধরনের ঘটনা ঘটাবার জন্য তাকে 100 বার ভাবতে হবে। যেভাবে মানুষ পথে নেমেছে, এটা দরকার ছিল। কিন্তু আমরা বলবো, এখন আমরা বলবো সমস্ত আন্দোলনকারী যারা আছে, যে আপনারা সিবিআই দপ্তরে যাচ্ছেন না, সিবিআইকে বলুন তদন্ত তাড়াতাড়ি শেষ করে সেই দোষী ব্যক্তির পানিশমেন্টটা যাতে হয়, এটাই তো চাইছে মানুষ, বাংলার মানুষ। সেই দোষী ব্যক্তিকে চিহ্নিত করা আর তাকে পানিশমেন্ট দেওয়া, অর্থাৎ একটা হয় যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাই তো, আর একটা ফাঁসি হয়, আবার 10 বছর 15 বছরের জেল হয়, এইভাবে উল্লেখ থাকে। আবার একটা যাবজ্জীবন হয়, 3 রকম হয়, আর একটা ফাঁসি হয়। তো আমরা ফাঁসি চাইছি, দোষী ব্যক্তিকে চিহ্নিত করে, যাতে সেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারণ আমার
আমাদেরই পরিবারের সে একজন মেয়ে, বাংলারই মেয়ে। এবং এটাও ঘটনা যে গোটা ভারতবর্ষে এই জন্য আইন সংশোধনের দরকার আছে যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত প্রতিদিন খোঁজ নেবেন আপনারা 90-এর উপরে ধর্ষণ। খুনের কথাটা আমি হিসেবের বাইরে রাখি, মার্ডারটা তো অহরহ হয়, মার্ডার তো অহরহ হচ্ছে, কিন্তু ধর্ষণই হচ্ছে সারা ভারতবর্ষে প্রতিদিন 90-এর উপর। এবং আমরা বিশেষ করে আমি বিজেপি দলকে বলবো, বিজেপি দলের নেতারা যেভাবে হম্বিতম্বি করছে, আজকে তারা পদত্যাগ চাইছেন মুখ্যমন্ত্রী, তাহলে যোগী আদিত্যনাথ কেন পদত্যাগ করবে না? হাসপাতালের ঘটনা, হ্যাঁ সবাই তো জানে কি ঘটনা হয়েছিল ওখানে, রাজস্থানে কি হয়েছে, মধ্যপ্রদেশে কি হয়েছে, হরিয়ানায় কি হয়েছে, মণিপুরে কি হয়েছে, উত্তরাখণ্ডে কি হয়েছে। বিজেপি শাসিত রাজ্যের কথা বলছি। এবং শেষ যেটা হয়েছে বদলাপুর মহারাষ্ট্রে, যেখানে বিজেপির সরকার, সেখানে কি মর্মান্তিক ঘটনা, দুটো 4 বছরের শিশু বাচ্চা মেয়ে, তাদের উপর যেভাবে নির্যাতন হয়েছে, এর দায়ভারটা কে নেবে? তাহলে ওখানকার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বিজেপির যিনি নেতা বা ডেপুটি চিফ মিনিস্টার, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। তাই আমি বলবো যে অন্তত বাংলার আন্দোলন করুন, সবই করুন, প্রতিবাদ করুন, দরকার আছে এই ধরনের ঘটনা প্রতিবাদ করা। কিন্তু আমি অনুরোধ করব সবাইকে যে কেউ আইন হাতে নেবেন না, আইনটা হাতে নেবেন না, এলাকার শান্তি বজায় রেখে যতটুকু করার করুন, প্রতিবাদ দরকার আছে। কিন্তু কেউ ভাববেন না যে মুখ্যমন্ত্রী বা তৃণমূল পার্টির কথাই বলছি আমি, যে উড়ে এসে জুড়ে বসেনি। বহু লড়াই সংগ্রাম করে দলটা তৈরি হয়েছে এবং মমতা ব্যানার্জি একজন প্রকৃত অর্থে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। তাই এটা ভাববেন না আপনারা যে এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবাংলা। তাই আমরা যারা পদত্যাগ দাবি করছে তারা নিজের চরকায় তেল দিন। বিজেপিকে বলুন যে নিজের চরকায় তেল দিন, নিজের রাজ্যগুলো সামলাতে বলুন, তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ চাইবেন। ধন্যবাদ।